আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে অনলাইন ক্লাসের ধারাবাহিকতা আমার সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের সাথে ক্লাস। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে 1823 সালে মনরো মতবাদ। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলতে আমরা বুঝি আলোচিত একটা দেশ বিশ্বের, আধুনিক বিশ্বে। এই আমেরিকান যুক্তরাষ্ট্রের ইতিহাসে তাহলে আমরা আজকে পড়ব পররাষ্ট্রনীতি, মনরো মতবাদ বা পররাষ্ট্রনীতি যে বিষয়টা। অর্থাৎ এটা কত সালে? 1823 সালে মনরো মতবাদ। আমেরিকার পররাষ্ট্রনীতি ইতিহাসে মনরো মতবাদ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমেরিকার পররাষ্ট্রনীতির ইতিহাসে আমরা কি দেখি যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মনরো মতবাদ। মনরো মতবাদ হচ্ছে পররাষ্ট্রনীতি সম্পর্কিত মতবাদ। আমেরিকার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিরাপদ করা, আমেরিকার মহাদেশে ইউরোপীয় শক্তিসমূহের প্রভাব ক্ষুণ্ণ করে আমেরিকার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং বহির্বিশ্বে আমেরিকার ব্যবসা বাণিজ্যকে নিরাপদ করার লক্ষ্যে আমেরিকার রিপাবলিক দলীয় প্রেসিডেন্ট জেমস মনরো 1823 সালে 2রা ডিসেম্বর কংগ্রেসে বৈদেশিক নীতি সম্পর্কিত যে মতবাদ সেটা আমরা জানি মনরো মতবাদ। তাহলে আমি আবারও বলি যে 1823 সালে মনরো মতবাদ বলতে আমরা যেটা বুঝি যে পররাষ্ট্রনীতি সম্পর্কিত একটা মতবাদ। তারপরে আমেরিকার স্বাধীনতা ও এই মতবাদের মূল বিষয়টা হচ্ছে আমেরিকার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিরাপদ করা, আমেরিকা মহাদেশের ইউরোপীয় শক্তিসমূহের প্রভাব ক্ষুণ্ণ করে আমেরিকায় পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। অর্থাৎ আমেরিকা মহাদেশের উপর ইউরোপীয় শক্তিগুলো যাতে কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে এবং সামগ্রিকভাবে আমেরিকার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং বহির্বিশ্বে আমেরিকার ব্যবসা বাণিজ্যকে নিরাপদ করার লক্ষ্যে আমেরিকার যে রিপাবলিক দলীয় প্রেসিডেন্ট জেমস মনরো 1823 সালে 2রা ডিসেম্বর কংগ্রেসে বৈদেশিক নীতি সম্পর্কিত মনরো মতবাদ দেন এবং এটি ইতিহাসে আমরা দেখতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে মনরো মতবাদ নামে পরিচিত। এবং এই নীতি বাস্তবায়নের মাধ্যমে প্রেসিডেন্ট মনরো উত্তর ও দক্ষিণ আমেরিকায় ইউরোপীয় উপনিবেশে স্থাপন বন্ধ করে সেখানে মার্কিন কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। অর্থাৎ এই নীতিটা বাস্তবায়নের মাধ্যমে প্রেসিডেন্ট মনরো কী করেছিলেন? উত্তর ও দক্ষিণ আমেরিকায় ইউরোপীয় উপনিবেশ স্থাপন বন্ধ করে সেখানে মার্কিন কর্তৃত্ব প্রতিষ্ঠা সচেষ্ট হয়েছিলেন। তাহলে এই আমরা শুরুতে কি বললাম যে জেমস মনরো 1823 সালের 2রা ডিসেম্বর মনরো মতবাদ নামে পররাষ্ট্রনীতি সম্পর্কিত যে মতবাদ জেমস মনরো দিয়েছিলেন সেটাই মনরো মতবাদ নামে পরিচিত। তাহলে এই যে মতবাদের পটভূমিটা আসলে আমরা কি দেখি? জেমস মনরো 1816 ও 1820 পরপর দুইবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। অর্থাৎ মনে থাকবে যে 1816 ও 1820 পরপর দুইবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1816 সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি কুইন্সি অ্যাডামসকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ করেন। অর্থাৎ জেমস মনরোর পররাষ্ট্র সচিব কে ছিলেন? তিনি কুইন্সি অ্যাডামসকে পররাষ্ট্র সচিব নিয়োগ করেন। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর কাকে আমরা দেখি পররাষ্ট্র সচিব নিয়োগ দেন? কুইন্সি অ্যাডামসকে। জেমস মনরো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমেরিকার বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আসে। অর্থাৎ জেমস মনরো প্রেসিডেন্ট হওয়ার পর আমরা কি দেখি যে আমেরিকার বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নতুন বৈদেশিক নীতি গ্রহণের কৃতিত্ব সেখানে আমরা দেখি সেক্রেটারি অফ স্টেট ছিলেন কে? জন কুইন্সি অ্যাডামস। তার বৈদেশিক নীতির মূল লক্ষ্য কী ছিল? ফ্রান্স এবং ব্রিটেনের সঙ্গে যোগাযোগ সাধন করে নিরপেক্ষভাবে বাণিজ্য চালিয়ে যাওয়া। এবং কুইন্সি অ্যাডামসের মূল লক্ষ্য কী ছিল? ফ্রান্স আর ব্রিটেনের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিরপেক্ষভাবে বাণিজ্য চালিয়ে যাওয়া এবং আমেরিকা মহাদেশে ইউরোপীয় উপনিবেশ বিরোধী মনোভাব বজায় রেখে আর কোনো ইউরোপীয় জাতি যেন উত্তর বা দক্ষিণ আমেরিকায় উপনিবেশ স্থাপন করতে না পারে তার ব্যবস্থা করা। অর্থাৎ ইউরোপীয়রা যাতে আমেরিকায় কোনো ইউরোপীয় উপনিবেশ স্থাপন করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। জন কুইন্সি অ্যাডামসের বিষয়টা কী ছিল? যে ইউরোপীয় শক্তি যেন কোনোভাবে উপনিবেশ স্থাপন করতে না পারে আমেরিকায়, সেদিকে লক্ষ্য রাখা। তারপর ফ্রান্স আর ব্রিটেনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিরপেক্ষভাবে বাণিজ্য চালিয়ে যায়। এটাই হচ্ছে কুইন্সি অ্যাডামসের বৈদেশিক নীতির একটা লক্ষ্য। প্রেসিডেন্ট মনরো যখন তার মতবাদটি প্রকাশ করেন সেই সময় দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলি উপনিবেশের শৃঙ্খল থেকে মাত্র মুক্ত হচ্ছিল। অর্থাৎ প্রেসিডেন্ট মনরো যখন তার মতবাদটা
প্রকাশ করেন। এই মতবাদটা জেমস মনরো দিয়েছিলেন বলেই তার নামে মনরো মতবাদ নামে পরিচিত। এবং যেই সময় তিনি এই মতবাদটি প্রকাশ করেন সেই সময় দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলি উপনিবেশের শৃঙ্খল থেকে মুক্ত হচ্ছিল। 1822 সালের মধ্যে যে কয়টি দেশ স্পেনের শৃঙ্খল থেকে স্বাধীনতা ঘোষণা করে তাদের মধ্যে কোন কোন দেশ অন্যতম? লা প্লাজা, চিলি, পেরু, কলম্বিয়া এবং মেক্সিকো অন্যতম। পর্তুগালের অধীনস্থ ব্রাজিলও ওই বছর স্বাধীনতা ঘোষণা করে। আমেরিকার নতুন এই রাষ্ট্রগুলোকে স্বীকৃতি দিয়েছিল। তবে কিউবা ও পোর্টোরিকোর উপর তখনও স্পেনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ কিউবা ও পোর্টোরিকোর উপরও তখন স্পেনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল। তাহলে আমরা কি দেখি? মূল লক্ষ্য হচ্ছে ফ্রান্স এবং ব্রিটেনের সঙ্গে যোগাযোগ সাধন করে বা সুসম্পর্ক বজায় রেখে নিরপেক্ষভাবে বাণিজ্য চালিয়ে যাওয়া এবং আমেরিকা মহাদেশে ইউরোপীয় উপনিবেশ বিরোধী মনোভাব বজায় রাখা। আর কোনো ইউরোপীয় জাতি যেন উত্তর বা দক্ষিণ আমেরিকা উপনিবেশ স্থাপন করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা, অর্থাৎ ব্রিটিশরা কোনোভাবে যাতে আমেরিকায় ইউরোপীয় উপনিবেশ স্থাপন করতে না পারে সেদিকেই হচ্ছে মূল লক্ষ্য। তারপর আমরা বলবো ল্যাটিন আমেরিকার দেশগুলোর স্বাধীনতা অর্জনের প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষত আগ্রহের পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। ল্যাটিন আমেরিকার যে দেশগুলো স্বাধীনতা অর্জনের প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের মূল কারণ হচ্ছে, প্রথমত কারণটা আমরা দেখি, আমেরিকা মহাদেশ থেকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিবর্গকে দূর করা বা বিতাড়িত করা। আমেরিকা মহাদেশ থেকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো বা শক্তিবর্গ ছিল তাদেরকে বিতাড়িত করা সম্ভব হলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধের হাত থেকে অব্যাহতি লাভ করতে সম্ভব হবে। অর্থাৎ আমেরিকা মহাদেশ থেকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিবর্গকে বিতাড়িত করা, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বৃদ্ধি করা এবং সম্ভব হলে এই প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধের হাত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কারণ যেটা ছিল স্পেনের যে কঠোর বাণিজ্যিক বাধা নিষেধ ছিল, যে স্পেন কর্তৃক আরোপিত কঠোর বাণিজ্যিক বাধা নিষেধ দূর হলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক বাজারের উপর আধিপত্য স্থাপন করা সম্ভব হবে। অর্থাৎ স্পেন কর্তৃক যে আরোপিত যে কঠোর বাণিজ্যিক বাধা নিষেধ দূর হলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক বাজারের উপর আধিপত্য স্থাপন করতে সক্ষম। অর্থাৎ সামগ্রিক দিক দিয়ে আমরা বলবো যে যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখা বিদেশিদের হাত থেকে। তৃতীয়ত, আমেরিকার বিভিন্ন দেশে প্রজাতান্ত্রিক সরকারের উদ্ভব হলে আমেরিকার সরকারকে আরও শক্তিশালী করা, অর্থাৎ আমেরিকার বিভিন্ন দেশে প্রজাতান্ত্রিক সরকারের যখন উদ্ভব হবে আমেরিকান সরকারকে আরও শক্তিশালী করা। তাহলে আমরা দেখি ল্যাটিন আমেরিকার দেশগুলো স্বাধীনতা অর্জনের প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের পিছনে বেশ কয়েকটি কারণ। আমেরিকা মহাদেশ থেকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে বিতাড়িত করা এবং ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে সম্ভব হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং এই প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধের হাত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে দূরে রাখবে। দ্বিতীয়ত, স্পেন কর্তৃক আরোপিত কঠোর বাণিজ্যিক বাধা নিষেধ দূর হলে, মানে স্পেন যদি আমেরিকার উপর যে বাণিজ্যিক বাধা নিষেধ প্রতিষ্ঠা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক বাজারের উপর আধিপত্য স্থাপন করা সম্ভব হবে। তৃতীয়ত, আমেরিকার বিভিন্ন দেশে প্রজাতান্ত্রিক সরকারের উদ্ভব হলে আমেরিকার সরকারকে আরও শক্তিশালী করবে। তাহলে আমরা দেখি যে উপযুক্ত সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক স্বার্থ অর্থনৈতিক লাভের সম্ভাবনা যুক্তরাষ্ট্রকে ল্যাটিন আমেরিকার দেশগুলো ভবিষ্যতের প্রতি বিশেষভাবে আগ্রহী হতে হবে। তাহলে আমরা কি দেখি যে উপযুক্ত সামরিক, রাজনৈতিক কূটনৈতিক স্বার্থ এবং অর্থনৈতিক লাভের সম্ভাবনা যুক্তরাষ্ট্রকে ল্যাটিন আমেরিকার দেশগুলো ভবিষ্যতের প্রতি বিশেষভাবে আগ্রহী করে তোলে। কী কী বিষয়? সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও লাভের, মানে কূটনৈতিক স্বার্থ আর অর্থনৈতিক লাভের যে সম্ভাবনা যুক্তরাষ্ট্রকে ল্যাটিন আমেরিকার দেশগুলো ভবিষ্যতের প্রতি বিশেষভাবে আগ্রহী করতে হবে। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট টমাস জেফারসন বৈদেশিক নীতির ক্ষেত্রে যে নীতি গ্রহণ করেছিলেন তা বাস্তবায়নে জেমস মনরো পুনরুদ্ধার করেন। অর্থাৎ আমরা দেখি টমাস জেফারসন যে বৈদেশিক নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গ্রহণ করেছিলেন সেটা জেমস মনরো পুনরায় উদ্যোগ গ্রহণ করেন। জেফারসন ল্যাটিন আমেরিকার
দেশগুলো থেকে ইউরোপীয় শক্তিবর্গকে দূর করার জন্য সরাসরি সংঘর্ষে না গিয়ে ইউরোপীয় প্রভাব বিনষ্ট করতে পরোক্ষভাবে কাজ করে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ইউরোপীয় শক্তিবর্গ যাতে কোনো প্রভাব বিস্তার করতে না পারে, সরাসরি তাদেরকে বিতাড়িত না করে পরোক্ষভাবে ইউরোপীয় প্রভাব বিনষ্ট ইউরোপীয় প্রভাবটা নষ্ট করার জন্য তিনি কাজ করেন। কিন্তু মনরোর পূর্ব পর্যন্ত মার্কিন সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। জেমস মনরোর পূর্ববর্তী যে প্রেসিডেন্ট তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। অন্যদিকে গ্রেট ব্রিটেনও আমেরিকার রাষ্ট্রগুলো সম্পর্কে বেশ আগ্রহী ছিল। অন্যদিকে আমরা কি দেখি, গ্রেট ব্রিটেনও আমেরিকার রাষ্ট্রগুলোর প্রতি বেশ আগ্রহ ছিল, কারণ মধ্য ও দক্ষিণ আমেরিকার ব্রিটেনের বেশ কিছু লাভজনক ব্যবসা বিদ্যমান ছিল। অর্থাৎ ব্রিটেন একসময় আমরা দেখলাম যে আমেরিকা 13টি উপনিবেশই ব্রিটেনের ছিল, এবং এই যে 13টি উপনিবেশে ব্রিটেন এত প্রভাব বিস্তার করেছিল যে তারা একসময় স্বাধীনতা ঘোষণা করে। 1776 সালে তারা স্বাধীনতা ঘোষণা করে। দীর্ঘ 6 বছর যুদ্ধ চলার পরে তারা মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে ইউরোপীয় প্রভাব থেকে। তাহলে এই যে 13টি উপনিবেশে ব্রিটেনের এত প্রভাব বিস্তার করেছিল যে একটা সময় মার্কিন সৈন্যরা তারা নিজের স্বাধীনতা চায়, তারা দেশকে ইউরোপীয় প্রভাব থেকে মুক্ত করতে চায়। তাহলে সেই সময় আমরা দেখি আমেরিকা স্বাধীনতা যুদ্ধে আমেরিকা স্বাধীনতা লাভ করে। 1776 সালে 4 জুলাই স্বাধীনতা ঘোষণা করে, এবং পরবর্তীতে আমরা দেখি দীর্ঘ 6 বছর যুদ্ধ চলার পর 1783 সালে স্বাধীনতা লাভ করে। তাহলে এই যে প্রভাব, ব্রিটেনের যে প্রভাব আমেরিকা ব্যবসা বাণিজ্য করা, এই প্রভাব দূর করতে দীর্ঘ সময় লেগে যায়, বেশিরভাগ সরকারি কাজ করে। তাহলে আমেরিকার যে সহজ প্রভাব বিস্তার ব্রিটেন সহজভাবে দেখেনি। মধ্য ও দক্ষিণ আমেরিকায় ব্রিটেনের বেশ কিছু লাভজনক ব্যবসা বিদ্যমান ছিল। তাহলে আমেরিকার যে সহজ প্রভাব বিস্তার ব্রিটেন সহজভাবে দেখেনি। অন্যদিকে ল্যাটিন আমেরিকায় স্পেনের উপনিবেশগুলো ভাঙার যে পরিকল্পনা ব্রিটেন গ্রহণ করেছিল। অর্থাৎ ল্যাটিন আমেরিকার মধ্যে যে স্পেনের যে উপনিবেশগুলো ছিল সেগুলো কি করেছিল, ব্রিটেন ভাঙার পরিকল্পনা নিয়েছিল। ল্যাটিন আমেরিকা থেকে স্পেনকে বিতাড়িত করে ব্রিটেন সেখানে বাণিজ্যিক সুবিধা গ্রহণ করতে চেয়েছিল। অর্থাৎ ল্যাটিন আমেরিকা থেকে স্পেনকে বিতাড়িত করে ব্রিটেন সেখানে বাণিজ্যিক সুবিধা গ্রহণ করতে চেয়েছিল। এভাবে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও স্পেনের উপনিবেশগুলোকে স্বাধীনতা সংগ্রামে সাহায্য প্রদানের ক্ষেত্রে উভয় এগিয়ে আসে। অর্থাৎ আমরা কি দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও স্পেনের উপনিবেশগুলোকে স্বাধীনতা সংগ্রামে সাহায্য প্রদানের ক্ষেত্রে উভয় এগিয়ে আসে। মনরো মতবাদ বলতে আসলে আমরা বুঝি যেটা বুঝি যে প্রেসিডেন্ট জেমস মনরো পররাষ্ট্রনীতি সম্পর্কে যে মতবাদ দিয়েছিলেন সেটাই হচ্ছে মনরো মতবাদ। আসলে এটা এত বড় যে, এবং এই মনরো মতবাদের প্রয়োগ যে ব্যবহার আগামী দিন ক্লাসে আমি শেষ করব। এটা এত বড় যে দীর্ঘ সময় এটার উপর ক্লাস নেওয়া সম্ভব না। তা আমি মনে করি যে আমি পড়ালেই হবে না, তোমরা বই পড়তে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস কিন্তু কঠিন, কারণ বেশিরভাগই পররাষ্ট্রনীতি সম্পর্কিত মতবাদ। একটা সরকার এসে তার দেশকে কীভাবে পররাষ্ট্রনীতির হাত থেকে দেশকে রক্ষা করেছিলেন সেই সম্পর্কে আমাদেরকে জানতে গেলে আমাদেরকে বই পড়তে হবে। অনেকগুলো বই নিয়ে বিশ্লেষণ করে মোটামুটি একটা তথ্য দাঁড় করাতে হবে। তাহলে আমি আমার ছাত্রদেরকে বলবো যে আজকে ক্লাস জেমস মনরোর যে বিষয়টা আজকে শুধু পটভূমিটা বলেছি, আগামী দিন আমরা এই মতবাদের প্রয়োগ বা ব্যবহারে যাব। তা অনলাইন ক্লাসের ধারাবাহিকতা সম্মান 3য় বর্ষের ছাত্রদের সাথে আজকে আমার কি ক্লাস ছিল যে 1823 সালে মনরো মতবাদ। গতকাল ক্লাস নিতে পারিনি, আমাদের কলেজে নতুন অধ্যাপক যোগদান করার ফলে সেখানে অনুষ্ঠান ছিল, সম্বর্ধনা অনুষ্ঠানে দীর্ঘ সময় চলে যাওয়া গতকাল ক্লাস নিতে পারিনি, সেই ক্লাসটা আজকে নিলাম। আমি সময়মতো ক্লাস দিতে না পারার কারণে আমার ছাত্রদের কাছে আন্তরিকভাবেই দুঃখিত। তাহলে আশা করি তোমরা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই আশা আজকের ক্লাস শেষ করি। আগামী দিন আবার দেখা হবে।